বাঙ্গু প্রগতিশীল সুশীল সমাজ, আমি আসলে এদের মুখে এই বাংলাদেশের সবচেয়ে বড় সাম্প্রদায়িক হচ্ছে তোরা হচ্ছিস বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। তোরা বাংলাদেশের মানুষের মধ্যে ডিভাইড করস। দেখেন না পোলাপাইন ফাঁসির কাষ্ঠটা ওই এয়ারপোর্টে লাগায় কিনা। আপনাকে ঝুলাই দেয়া এই আরাফত গং, এই নফেল গং, এই বিপু গং, এই নানক গং, এই মায়া গং, এখন এইগুলাই আপনাকে উস্কলাইতেছে আসেন এসে যাতে ডিসেম্বরে ঢুকেন। শোনেন, আসলে ওরা জাস্ট আপনাকে কোরবানি দিতে চায়। এত মানুষ নাই চোখের সামনে মরছে না, দেখোস নাই? হৃদয়ে কাঁপে না তোদের? মানে অন্তরের মধ্যে কি শেখ হাসিনা জাদু করছে তোদেরকে যে তোরা মানুষ হইতে পারোস না, বাংলাদেশ হইতে পারোস না? স্নাইপার কি বুঝোস? মানে একটা স্নাইপারকে তৈরি করতে হলে কতদিনের ট্রেনিং রাখে এটা বুঝোস? অজ্ঞ মূর্খের দল। Can they even talk for 3 minutes properly? Do they have that knowledge? আগে এদেরকে সরান আপনার মন্ত্রী পরিষদ থেকে, এগুলাই আপনাকে ডুবাবে। মারবি মাইরে ফেল। আরে আমরা তো বহুত আগে যখন রাস্তায় গেছিলাম তখনই মাথার মধ্যে কাপড়ের মাইন্ডা গেছিলাম। আমাদের মৃত্যুর ভয় নাই, তোদের তো আছে। এই জন্য আসতে পারো না, 2 বছর একটাও আসতে পারো না। নিজেদের ক্ষমতাকে পাকাপোক্তভাবে ধরে রাখতে এভাবেই বিরোধী মত পথের লোকদের গুম খুন করত আওয়ামী লীগ সরকার। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত এরকম কয়েক হাজার মানুষকে গুম খুন নির্যাতন করে আওয়ামী লীগ। রাজনৈতিক বিরোধীদের তুলে নিয়ে আয়নাঘর নামক অজ্ঞাত স্থানে বছরের পর বছর আটকে রাখা হতো। বন্দীদের উপর বীভৎস নির্যাতন করা এবং কাউকে হত্যা করা হতো। এমনকি ভিকটিমের লাশ পর্যন্ত পরিবারকে দেওয়া হতো না। অ্যাসিডে পুড়িয়ে ফেলতো বা পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে লাশ বিভিন্ন নদীতে ফেলে দিত। একটা বই অর্ডার করেছি, নাম হচ্ছে আনফোল্ডিং দ্য ট্রুথ, দ্য আয়নাঘর ফাইলস। বেসিক্যালি আমাদের যে গুম সংক্রান্ত তদন্ত কমিশন ছিল অন্তর্বর্তী সরকারের সময়, তাদের যে চূড়ান্ত প্রতিবেদন সেটাকে অনুবাদ করা হয়েছে এই বইয়ে, এবং সেই আলোকে ডিটেলসে গুম সংক্রান্ত আওয়ামী লীগ সরকারের আমলের নানাবিধ দিক, কিভাবে গুম করা হতো, কিভাবে গুমের পরে তাদেরকে কি করা হতো, অত্যাচার কিভাবে করা হতো, এটার সাথে কারা কারা জড়িত ছিল, সব পুরো এই সংক্রান্ত যাবতীয় জিনিস এই বইটাতে আছে। আমিও পড়ব, আপনারাও অর্ডার করতে পারেন। আনফোল্ডিং দ্য ট্রুথ, দ্য আয়নাঘর ফাইলস। আশা করি পিলখানা কমিশনের মতো গুম কমিশনের ডিটেলস রিপোর্ট পড়েও এই বিগত 16-17 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে এদেশের মানুষের উপর যে জুলুম এবং নির্যাতন হয়েছে তার অনেক ডিটেলস এখান থেকে পাবো। আমার ফেসবুক প্রোফাইলে একটা ছবি আপলোড দিয়েছিলাম। ছবিটা 5ই আগস্টের। 5ই আগস্টে যখন ছাত্র জনতা তাদের ক্ষোভ, বিজয়, জয়ের উল্লাস সব করতে করতে গণভবন এবং সংসদ ভবনে ঢুকে পড়েছিল। তো দূরে ছাত্র জনতা উল্লাস করছে সংসদ ভবনের সামনে, আর ফ্রন্টে কিছু মানুষ তাদের হয়তো বা আসর বা মাগরিবের নামাজ আদায় করছে। আমি জাস্ট লিখেছিলাম ছবিটা শেয়ার দিয়ে যে সবাই ভাঙচুরটা দেখলো, এগুলো কেউ দেখলো না। এই ছবিটা আপলোড দেওয়ার পর বাংলাদেশের তথাকথিত বাঙ্গু সুশীল প্রগতিশীল কিছু মানুষ নানা ধরনের কমেন্ট করা শুরু করলো নিচে। কমেন্টের মানে মূল বিষয় হচ্ছে, ও এখানে না, এটা কি নামাজ পড়ার জায়গা কিনা, নামাজ পড়ে কি তারা তাদের ভাঙচুর লুটপাটকে হালাল করতেছে কিনা, লুটপাটের আগে নামাজ পড়ে দোয়া চাইতেছে কিনা। তো আমিও অনেকগুলো কমেন্টের রিপ্লাই দিতে গেলাম। ওখানে আমার মানে ওই যে বললাম বাঙ্গু সুশীল সমাজ, যারা নিজেদেরকে অনেক প্রগতিশীল মনে করে, ওর মধ্যে আমার ফেলো চলচ্চিত্রকাররাও আছেন, যাদের কাছে কাউকে দাড়ি বা টুপি পরা দেখলেই মনে হয় যে সে জামাত শিবির করে, আছে না? এই বাঙ্গু সুশীল সমাজ তো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সাম্প্রদায়িক সমাজ। যেই দেশের 90% লোক মুসলিম, তারা একটু নামাজ পড়লে, মাথায় টুপি দিলে, একটা মুখে দাঁড়িয়ে থাকলেই তাদের কাছে মনে হয় যে আল্লাহ, এই লোকগুলো তো জামাত শিবির করে। অথচ যে লিখতেছে হ্যারি কিন্তু নিজের দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো যে পয়েন্টটা আমি তুলতে চাই সেটা হচ্ছে যে 5ই আগস্টে আমার মনে আছে যখন মিছিল করতে করতে কারণ বাজারের সামনে যায়, হাসিনা ততক্ষণে পালাই গেছে, এটা 3টা 3:30টার দিকে হবে, তখন সবাই গণভবনের দিকে যাত্রা শুরু করছে। তা আমার মনে আছে যে কারণ বাজারে এটিএনের ভবনটার মধ্যে আগুন লেগে গেছিলো। এটিএন তো জানেন আপনার, এটিএন
মানে হাসিনা সরকারের সময় যথেষ্ট তাদেরকে ভালো সাপোর্ট দিয়ে গিয়েছে। তো একটা জনরোষে তাদের এক সামনের ইয়েতে আগুন লাগাই দিচ্ছিল। তো আমার তখন আর মনে হচ্ছে যে না, আর গণভবনের দিকে না যাই, এখন ওখানে আবার ভাঙচুর দেখতে হবে। তা আমি ফিরে চলে আসি, উল্টা পথে চলে আসি, সাধারণ মানুষের বিজয় উল্লাস রাজপথে দেখতে দেখতে। যে কোনো ধরনের রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করা, এটাকে আমি সাপোর্ট করি না, কখনো করিও নাই। বাট সেই পার্টিকুলার মোমেন্টে 5ই অগাস্ট যখন এই লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে মুভ করেছে, তখন কিন্তু গণভবন প্রধানমন্ত্রীর বাসভবন ছিল না, ওটা ছিল একটা খুনির বাসভবন। যেখান থেকে বসে, যেই গণভবনে বসে খুনি হাসিনা এই দেশের মানুষকে খুন নির্যাতন করার জন্য অর্ডার দিত, মানুষের কাছে এটা ছিল হাসিনার বাসভবন। সংসদ ভবন তখন ছিল এই লুটতরাজ একটা সরকার, যেই সরকার 3টা নির্বাচনে বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় নাই, তাদের কেন্দ্রস্থল যেই সংসদ ভবনে বসে তারা তাদের নীল নকশাগুলো করতো। সো সংসদ ভবন তখন সংসদ ভবন ছিল না, এই চোর লুটেরা ডাকাতগুলার কেন্দ্রস্থল ছিল। মানুষ সেখানে ক্ষোভে, আবেগে, উল্লাসে ঢুকে পড়ে। তো এটাকে তো অনেকেই আল্লাহ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ অবশ্যই সারা পৃথিবীর সামনে আমরা লজ্জা পেয়েছি জাতি হিসেবে। কিন্তু যখন 17 বছর গুম খুন এরকম লুটতরাজ অত্যাচার করেছে, তখন আমাদের লজ্জা হয় নাই? শুধু গণভবন আর সংসদ ভবনে ঢুকে গেছে, এতেই আমাদের লজ্জায় আমরা একদম প্রগতিশীলদের প্যান্ট শার্ট জাঙ্গিয়া সব খুলে গেছে, তাই না? সো বাংলাদেশের প্রগতিশীল সমাজকে বলবো, এই বাংলাদেশের সবচেয়ে বড় সাম্প্রদায়িক হচ্ছে তোদেরকে আসলে না ছেড়ে দেওয়াটাই ভুল হয়েছে, তোদেরকে ছেড়ে দেওয়া উচিত হয় নাই। আমরা তো তোদেরকে মাফ করে দিছিলাম না হাসিনা চলে যাওয়ার পর, তোদেরকে আসলে মাফ করে দিছিলাম। এখন লাইভে এসে কান্দা কাইটা চোখ ভরায়া আর ওই গাতার থেকে বারবার লাভ দিয়ে বেরোয় না এসা ডিসেম্বরে হাসিনা আসলে রিসিভ করতে যাইস, দেখি তোদের কলজায় কত বড় সাহস। তোরা হচ্ছিস বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। তোরা বাংলাদেশের মানুষের মধ্যে ডিভাইড করস, এরে জামাত বানাস, এরে বামাতি বানাস, এরে আওয়ামী লীগ বানাস, এরে স্বৈরাচার বানাস, তোরাই হচ্ছে মেইন শয়তান। আজকে ভাষা ঠিক রাখতে পারবো না, হ্যাঁ, এই বাঙ্গু প্রগতিশীল সুশীল সমাজ, আমি আসলে এদের মুখে জাস্ট থুতু দিতে মন চায়। তোদেরকে মাফ করাটাই সবচেয়ে বড় অপরাধ। তোদের কোনো ক্ষমা নাই, তোদের সাথে যুদ্ধ চলবে আজীবন। আর তোদের কলিজা কতটুক এটা আমাদের জানা আছে। দেখছি তো 2 বছরে কি করছিস, কিচ্ছু করতে পারস নাই, ওই ফেসবুকে হুঙ্কার। তো তোদের জন্য বললাম না, তোদের মুখে থুতু দিতে মন চায়। হাসিনার ছিল না তথ্যমন্ত্রী আরাফাত, একটা নতুন টার্ম বাইর করছিল, 71-এর সমালোচনা বা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশে যা হয়েছে এগুলো নিয়ে কোনো কথা বললেই বামাতি। তো কী লাভ হয়েছে? এই বামাতি জামাতি আমাতি বানায়া দেশটাকে এত ভাগে বিভক্ত করে কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। তো ঠিকই তো পলায় যেতে হয়েছে। আসলে আজকে আসলে কথা বলতে যে নাই, একটু ওই যে ভদ্র ভাষায় কথা বলতে পারতেছি না। এই বাঙ্গু সুশীল, এদের প্রগতিশীল তথাগত এদের আলামত দেখে অতিষ্ঠ হয়ে গেছি যে দেশটাকে কোনো মতো তোরা শান্তিতে থাকতে দিবি না। হয় তোরা জিতবি, নয় আমরা জিতবো, যা বহুত হয়েছে। হ্যাঁ, আর তোদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। তোদেরকে ছাড় দিতে তো তোরা মাথায় যে বান্দর মাথায় উঠে পেশাব করে দেয় না, তোদের অবস্থা হচ্ছে এইটা। সো এখন থেকে সব ক্ষমা টমা বাদ, আমাদের ভদ্রতা থেকে যেহেতু আমাদের দুর্বলতা মনে করছিস তোরা, এগুলা থেকে এখন থেকে বাদ, এখন থেকে এগুলো আর কিচ্ছু হবে না। তোদের কলিজা কতটুকু এটা তো দেখাই হয়েছে। আরে আমরা তো এখানেই বসে আছি, আমরা তো কোনো দলও নাই, মতও নাই, অস্ত্র নাই, টাকাও নাই, আমাদের তো ডর নাই। তোদের তো ডর আছে, ভয় আছে। বাংলাদেশটাকে না একটু সোজা লাইনে হাঁটতে দে, বাংলাদেশটার পক্ষে দাঁড়া। হইছে তো দলদাসত্ব করছস না, লাভ কি হয়েছে? ঘোড়ার রান্ডা, হ্যাঁ ঘোড়ার রান্ডা। ওই আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যায় কিনা দেখ, যদি না বর্তমান সরকার কোনো আতাতে চলে যায়। বাট লক্ষণ এখনও দেখি না। আর ঐক্য যদি ধরে রাখতে পারে, যদি মাথায় আসলে ফাইনালি বুদ্ধি আসে জামাত শিবির এনসিপি আর বিএনপির যে আমাদেরকে একসাথে থাকতে হবে, তাহলে তো তোরা গেছোস। এখন এই ভুল জামাত শিবির বিএনপি এনসিপি করবে কিনা সেটা তো আমরা দেখবো। আমরা তো সাধারণ জনগণ, তাই না? বাংলাদেশটার পক্ষে দাঁড়াই, বাংলাদেশটাকে ভালোবাসি। এর জন্য কাউকে নিয়ে বলতে, কারোর এগেনস্টে বলতে বুকে এক পরিমাণ দ্বিধা লাগে না। সো বাংলাদেশটার পক্ষে দাঁড়া। দলটার নাম হচ্ছে বাংলাদেশ উইথ ক্যাপিটাল বি, নট আওয়ামী লীগ, নট বিএনপি, নট জামাত, নট এনসিপি। যেদিন বাংলাদেশটার পক্ষে দাঁড়াইতে পারবি, সেদিন তোরা যে আসল সুশীল আর প্রগতিশীল হবি। আদারওয়াইজ তোরা থাকবে এই বাঙ্গু সুশীল, চিপার থেকে চিল্লানি দিবি, সামনে আসার মুহূর্ত তোদের হবে না।
রিসেন্টলি যে ঘটনাটা ইন্ডিয়ার সংসদে বর্তমান মোদী সরকার বলছে যে হাসিনা যাতে দিল্লিতে বসে যাতে কোনো রাজনীতি না করে, একদিকে এটা করছে, অন্যদিকে আবার কি ফ্রিডম কি ফরেন প্রেস না কোথায় তাকে প্রেস কনফারেন্স করতে দেওয়া হয়েছে। তো ইন্ডিয়ার অবস্থা তো হচ্ছে যে ইন্ডিয়ান বর্তমান সরকারের অবস্থা হচ্ছে যে সর্প হইয়া দংশন করি, ওঝা হইয়া ঝাড়ি। তো এগুলো তো আমরা বুঝি, এগুলো আমরা বুঝি না, এগুলো তো আমরা বুঝি। ইন্ডিয়াকে বলতে চাই ইউর রেইন ইন বাংলাদেশ অর your control over Bangladesh is over. Yes, you are still trying. We can see that, we can understand that, but Bangladesh is no longer going to bend our knees to you. So pull up your socks, India. Pull up your socks. If you think you can play this dirty game with us, you can play this mind politics with us, you are making a biggest mistake. Just because you are supporting Sheikh Hasina and Awami League, you are losing the support, confidence, respect of millions and millions of people from Bangladesh. So you need to fix your foreign policy. And if you are depending on Arafat, Naufel, all those goons of Hasina to guide you how your foreign policy should be about Bangladesh, then you are making a big fucking mistake. ও আচ্ছা, হাসিনাকে একটা কথা বলতে চাই, শুনেন। আপনাকে তো এই আরাফাত গং, নফেল গং, নানক, বিপু, সালমান এফ রহমান এগুলোর উপরে ডিপেন্ড করছিলেন না? ডিপেন্ড করে কি হয়েছে? বাংলাদেশের জনগণ দৌড়ে খেদাইছে না? এখন এইগুলাই আপনাকে উস্কলাইতেছে, আসেন এসে যাতে ডিসেম্বরে ঢুকেন। শুনেন, আসলে ওরা জাস্ট আপনাকে কোরবানি দিতে চায়। আপনি যদি ঝুলেন ফাঁসির কাস্টে, যেটা আপনি ঝুলতে যাবেন এই দেশের মাটিতে, ওদের স্বার্থ রক্ষা হবে। আপনাকে ঝুলাই দেয়া এই আরাফত গং, এই নফেল গং, এই বিপু গং, এই নানক গং, এই মায়া গং, একটা কাজ করেন না, বলেন না যে তোরা আগে যা, তোরা যে আমার জন্য রাজপথ আর সব কিছু ঠিক কর, তারপর আমি আসতেছি। একটাও তো আসবে না, একটারও সেই মুরত নাই, একটারও সেই সাহস নাই। সো নিজের দলের ওই এগুলার পাল্লায় পড়ে তো একবার দলটাকেও শেষ করছেন, আর নিজে তো শেষ হয়েছেন বহুত আগেই। হ্যাঁ, নিজের এই আর ফ্যামিলির আপনার পরিবারের কথা তো বাদই দিলাম, সবগুলারে নিয়ে তো ভাগছেন। নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মীগুলো রাস্তার মধ্যে ফালা দিচ্ছেন, ওইখান থেকে উস্কায়, এটি লাফায়, মামলা খায়, হামলা খায়, মায়ের খায়। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। সো ঠিক আছে, আসেন, আমরা চাই আপনারা আসেন, আসার আগে ওইগুলোর আগে পাঠান। এই বড় বড় কথা না বইলে এগুলোকে বলেন যে ওয়াই ডোন্ট ইউ ফাকিং গো ইন বাংলাদেশ অ্যান্ড ক্রিয়েট দ্য প্যাথ ফর মি টু সো দ্যাট আই ক্যান গো ব্যাক ইন ডিসেম্বর। জুলাই জাদুঘরের উদ্বোধন হলো ফাইনালি 2 বছর পরে এসে, 36শে জুলাই, 5ই আগস্ট। তৎকালীন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা, আলোচিত সমালোচিত মুস্তাফা সরোয়ার ফারুকী, যিনি একজন ফিল্ম মেকার, তার সবচেয়ে বড় অবদান বলি আর তার প্রাপ্তি বলি, সেটাই হয়তো বা হতে যাচ্ছে জুলাই জাদুঘর। যেই গণভবনে বসে খুনি হাসিনা দেশের মানুষকে খুন করার নির্দেশ দিয়েছেন, নীল নকশা এঁকেছেন, সেটাকেই জুলাই জাদুঘর হিসেবে নতুনভাবে তৈরি করা হয়েছে। এই জাদুঘর নিয়ে অনেক কনস্পিরেসি থিওরি, এত টাকা মেরেছে ফারুকী, এত টাকা সরিয়েছে, তার গংরা এটা করেছে, ওইটা করেছে, কিন্তু সেটার কোনো তথ্য প্রমাণ আজ পর্যন্ত দেখাতে পারেনি। যাই হোক, সময় বলে দিবে। যদি কেউ জুলাই জাদুঘর নির্মাণ করতে যে টাকা পয়সা সরিয়েছে, সেটা তো সময় বের হবেই, সেটা আমরা দেখবই। বাট জাদুঘরটা আসলে কিভাবে তৈরি করেছে, জুলাইকে জাদুঘরটা কিভাবে ধরে রেখেছে, বা জুলাইয়ের সময় যারা নিহত হয়েছে, আহত হয়েছে, সেই মানুষগুলোর স্মৃতিকে কিভাবে সংরক্ষিত করেছে, সেটাই দেখবার বিষয়। আপনারা জানেন যে সারা দেশের ক্যাম্পাসগুলোতে এই মুহূর্তে বিএনপি ভার্সেস জামাত শিবির এবং এনসিপির সংঘর্ষ চলছে। রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ প্রাণ দিয়ে এই জুলাইয়ের আন্দোলনকে স্বৈরাচার ফ্যাসিস্ট পতন করার আন্দোলনের রূপ দিয়েছিল, সেখানেও জামাত শিবির বা শিবিরের সাথে ছাত্রদলের সংঘর্ষ চলছে। তা আমি শুধু বলতে চাই, আপনারা যারা বিএনপি, জামাত বা এনসিপির নেতৃত্ব পর্যায়ে আছেন, আপনারা কি আসলে 6 মাসের মধ্যেই আপনারা সব কিছু আওলায় ফেলছেন? আপনারা কি আপনাদের ছাত্র সংগঠনগুলোর সাথে বসতে পারেন না, যে নিজেরা ক্ষমতার দখলের রাজনীতিতে যে নিজেদেরকে কামড়াকামড়ি মারামারি শুরু করছেন? এই জিনিসটাই তো চায় হাসিনা, এই জিনিসটাই তো চায় আওয়ামী লীগ, যে আপনারা কামড়াকামড়ি করে একটা ছিলায় ফেলেন, যাতে তাদের ফিরে আসার পথটা সুগম হয়। আপনাদের ঐক্য যত ভাঙবে, আওয়ামী লীগ আর হাসিনার ফিরে আসার পথ তত বেশি করে তৈরি হবে। তো এই সিম্পল জিনিসটা যদি আপনারা না বুঝেন, আপনারা আসলে চুরি পড়ে ফেলেন সবাই।
এই মুহূর্তে আপনাদের উচিত আপনাদের রাজনৈতিক মতভেদ যতই থাকুক নিজেদের মধ্যে ঐক্যটাকে ধরে রাখা। সেই ঐক্যটা আপনারা ধরে রাখতে পারতেছেন না, তা আপনারা তো আসলে সেই সাজানো, ওদের একদম সাজানো গোছানো ট্র্যাপের মধ্যে যে পাড়া দিচ্ছেন। এখনও সময় আছে, সবাই মিলে বসেন, কে কোন ক্যাম্পাস নেবেন নিজেরাই আগে অঙ্কের খাতায় এগুলো করে ফেলেন, হ্যাঁ, করে দেশের মানুষের সামনে, পৃথিবীর সামনে নিজেরাই মারামারি কাজ্জাকাজ্জি আর এই খুনাখুনিতে যায়েন না। এতে কী হবে জানেন, দেশের মানুষের কনফিডেন্স লুজ করবেন, সেটা সরকারি দল হোক, বিরোধী দল হোক, আর যেই হোক। তো এগুলো থেকে বেরিয়ে আসেন। নাহিদের SMS দেখলাম, নাহিদের স্ট্যাটাস দেখলাম এই 5ই আগস্টে। ফাইনালি মনে হলো যে ছেলেটা ফাইনালি রাজনীতি শিখছে, তার ভাষাতে সেই সংযম আসছে, তার লেখার মধ্যে প্রজ্ঞা, রাজনৈতিক প্রজ্ঞা আসছে। তো এটা যদি 2 বছর আগে শিখতো না, তাহলে আজকে এনসিপিকে জামাতের লুঙ্গির তলে যে এনসিপিকে ভোট করতে হতো না। আজকে তাদের 6টা না, হয়তো বা আজকে তাদের 16টা বা এর থেকেও বেশি আসন তারা পাইতো, নিজ যোগ্যতায় পাইতো। যাই হোক, it's never too late. Good to see that Nahid is learning the real politics and he's understanding the pulse of the people of Bangladesh. তা আশা করব নাহিদ সহ এনসিপির অন্যান্য যে নেতৃবর্গরা আছে তারা এই রাজনৈতিক শিষ্টাচার শিখবে। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো মানুষকে তারা কন্ট্রোল করতে পারবে, মুখে লাগাম দিতে পারবে এবং দলটা আস্তে আস্তে মানুষের হৃদয় জয় করতে পারবে। আওয়ামী লীগ ফিরে আসবে, আজ হোক কাল হোক ফিরে আসবে। আসুক, একটা দল স্বাধীনতা মুক্তিযুদ্ধে বাংলাদেশকে নেতৃত্ব দিছে, তাদের ফিরে আসার অধিকার আছে। বাট বিচারটা হইতে হবে। বিচার না হলে কোনো রিকনসিলিয়েশন নাই। রিকনসিলিয়েশন প্রসেস কার সাথে আমরা করতে যাব? যে তার অপরাধী স্বীকার করে না, যে এত মানুষকে মারছে কিন্তু কোনো অপরাধ স্বীকার করে না, সব দোষ চাপ। এই হাজার হাজার মারণাস্ত্র, লক্ষ লক্ষ গুলি, যেগুলোর ডিটেলস এখন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে আসতেছে, তারপরেও তাদের থিওরি হচ্ছে যে স্নাইপার ছিল এখানে, জামাত শিবির স্নাইপার নিয়ে। আর বেটা স্নাইপার কি বুঝোস? স্নাইপার কেমনে, মানে একটা স্নাইপারকে তৈরি করতে হলে কতদিনের ট্রেনিং লাগে এটা বুঝোস? অজ্ঞ মূর্খের দল, তোদেরকে ওই সেফুদার মতো গালি দিতে, মানে গরিবের দল, বুদ্ধি তো নাই। একটা স্নাইপার কি বুঝোস? জীবনে বন্দুক হাতে নিছোস, গুলি করছোস, গুলি তো করছোস পাইপ গান, এদিক দিয়ে গুলি করছোস, পিছন দিক দিয়ে বেরিয়ে গেছে। ফাজিলের দল স্নাইপার। এত মানুষ মরল, চোখের সামনে মরছে না? দেখোস নাই? হৃদয় কাঁপে না? আয়নার সামনে তারা থুতু মানুষ না কেন নিজেদের চেহারার মধ্যে? যে আমাদের চোখের সামনে তো দেশের মানুষগুলো মারা গেছে। হ্যাঁ, ইউনূস সরকার পারে নাই, বিএনপি খারাপ, জামাত খারাপ, সব বুঝলাম, কিন্তু মানুষগুলোকে মারছে কে? লজ্জা লাগে না? নাকি তোর বাচ্চাটা মরে নাই দেখে তোদের এরকম মনে হয়? ঘুমাস কিভাবে তোরা? তোদের মানে অন্তরের মধ্যে কি শেখ হাসিনা জাদু করছে তোদেরকে যে তোরা মানুষ হইতে পারস না, বাংলাদেশি হইতে পারস না? তোদের সাথে আর কোনো কম্প্রোমাইজ নাই, এখন থেকে কোনো কম্প্রোমাইজই নাই তোদের সাথে। যা মারবি মাইরা ফেল। আরে আমরা তো বহুত আগে যখন রাস্তায় গেছিলাম তখনই মাথার মধ্যে কাফনের কাপড় বাঁধতে গেছিলাম। আমাদের মৃত্যুর ভয় নাই, তোদের তো আছে, এই জন্য আসতে পারস না। 2 বছর একটাও আসতে পারস নাই। সামনে অনেক বড় যুদ্ধ আছে। এই যুদ্ধে জিততে হলে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সকল শক্তিকে এক থাকতে হবে। তো সব বাদ দেন, বগিযোগী সব বাদ দিয়া মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে বসে এই ঐক্যটা কীভাবে ধরে রাখতে চান সেটা ডিফাইন করেন। আর যদি মনে করেন যে না, হার মেনে গেছি, আওয়ামী লীগকে আর হাসিনাকে ফিরতে দেবেন, আমাদেরকে জানায় দেন। আমরা মৃত্যুর জন্য, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবো। হ্যাঁ, আর আপনারা হাসিনা ফিরে আসলে কি আইন, কি আদালত, কি বিচার করবেন এগুলো তো সব আমাদের জানা আছে। দেখেন না পোলাপাইন ফাঁসির কাষ্ঠটা ওই এয়ারপোর্টে লাগায় কিনা। হ্যাঁ, আর আপনারা কোন শক্তি দিয়ে এটা আটকাইবেন? দেশের মানুষ যদি আরেকবার নাইমা যায়, আপনাদের কদ্দু শক্তি আছে এটা তো আপনারা জানেনই, ঠিক না? দেখেন না স্বরাষ্ট্রমন্ত্রী এখন গ্যাঞ্জাম লাগলে এই ইয়েকে ডাক দাও, আক্তারকে ডাকো। মুক্তিযোদ্ধা মন্ত্রী ডকুমেন্টারি বানাইছে, মানে চারটে মন্ত্রীদের কি অবস্থা যে ঘোষক পাঠায় ফেলাইছে জুলাইয়ের। এরকম একটা অনুষ্ঠানের মধ্যে যায় এমন একটা ডকুমেন্টারি দেখে দুইটাকে সাথে ফায়ার করলেন না কেন? বলেন ওর যোগ্যতাটাকে, কি কারণে মুক্তিযুদ্ধ প্রতিবন্ধী হয়েছে?
ও সেলুট দিতে জানে, ও যে 3 বাহিনীর প্রধানের পাশে যে সেলুট দিতে দাঁড়াইছে, 2 দিন পর একটা করে কবরে যায়, জিয়ারত করতে হেনে যায় ধাক্কাটাক্কি করে, মানে একটার পর একটা কেস লাগাই রাখছে। এরপরে যে পুরা সারা পৃথিবী দেশের যত কূটনীতিবিদ আছে এদের সামনে যে একটা ডকুমেন্টারি বানাইছে, ওটা ইয়ে করছে, এবং আবার বলতেছে তোমরা কি করছো, আপনারা কি করছেন জুলাই। প্রধানমন্ত্রীর যদি সারা পৃথিবীর কূটনীতিবিদদের সামনে, রাষ্ট্রপতিকে পরে এটাকে যে ধামাচ ইয়ে করতে হয়, কন্ট্রোল করতে হয়, আগে এদেরকে সরান আপনার মন্ত্রী পরিষদ থেকে, এগুলাই আপনাকে ডুবাবে। বিকাশ নূর একটা লোক হু ডাজ নট নো হাউ টু স্পিক এ সিঙ্গেল লাইন ইংলিশ প্রপারলি, প্রবাসী শ্রমকল্যাণ মন্ত্রণালয়ের, হাউ হি ইজ গোয়িং টু নেগোশিয়েট উইথ আদার কান্ট্রিজ ফর আওয়ার রেমিটেন্স ফাইটার্স? ওর কোন যোগ্যতায় ও যে এই মন্ত্রীটা হচ্ছে, ওকে দেন, এমন একটা মন্ত্রী দেন, মন্ত্রী বানাইতে চেয়েছেন, ঠিক আছে, আপনার দলকে সাপোর্ট করছে, এমন একটা মন্ত্রণালয় যেখানে যে থাকবে তার মতো কাজ করবে, এমন এক জায়গায় যেখানে ইউনিট দ্য স্মার্টেস্ট ব্রেইন, আমাদের রেমিটেন্স যোদ্ধা, যাদের রেমিটেন্সে দেশ চলে। রাশেদ খান আপনার রাজনৈতিক উপদেষ্টা, কেমন আপনার রাজনৈতিক উপদেষ্টা হয়? আপনি আমাকে একটু বলেন তো মাননীয় প্রধানমন্ত্রী। আপনি যে এত চেষ্টা করতেছেন দেশটাকে সুসংগঠিত করার, এই যে স্টেপগুলো, এই যে বলে না 5 কেজি দুধে 2 ফোঁটা পেশা পড়লে দুধটা নষ্ট হয়ে যায়, এগুলাকে এই যে ইশরাক, নূর, রাশেদ খান, এগুলো আমাদের নেতা, এদের পিছে বাংলাদেশ দাঁড়াবে? ক্যান দে ইভেন টক ফর 3 minutes প্রপারলি? ডু দে হ্যাভ দ্যাট নলেজ? মানুষের আওয়াজ শুনেন, আমাদের কোনো স্বার্থ নাই, আমরা বাংলাদেশটা ঠিক হোক এটা চাই, আর এসব মানে মাংকি বিজনেস দেখতে চাই না। আপনার আশেপাশে অনেক ভালো ভালো লোককে আপনি নিয়োগ দিচ্ছেন, কিন্তু এই যে কয়েকটারে দিচ্ছেন, এগুলো আপনাকে ডুবাবে, এগুলোকে ছেটে বিদায় করেন। যাক, অনেক কথা বললাম, কষ্ট পায়েন না, সত্যি কথা বলার চেষ্টা করি, এর জন্য এটার নাম কেএচকে আনকাট। মন থেকে যেটা আসে সেটাই বলি, বাংলাদেশকে ভালোবেসে বলি। ভুল ত্রুটি হতেই পারে, বাট যেটা বিশ্বাস করি, যেটা হৃদয়ে ধারণ করি, সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই, বেঁচে থাকলে আবার কথা হবে। ধন্যবাদ।